অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি আজ, যৌক্তিক সময় নিয়ে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের পরামর্শ। বর্তমান সংবিধানকে বাতিল করার আহ্বান ফরহাদ মাঝারের, জনগণের কথা শোনার তাগিদ। রাজনাথের যুদ্ধ প্রস্তুতির নির্দেশ, প্রচ্ছন্ন হুমকি উড়িয়ে না দিয়ে নিরাপত্তা জোরদারের পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের 1 মাস পূর্তি আজ। পরিবর্তিত পরিস্থিতি সামাল দিয়ে দেশকে অনন্য উচ্চতায় নিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়ার আহ্বান রাজনীতি সচেতন নাগরিকদের। আগামী দিনে দেশ যেন মাথা উঁচু করে চলতে পারে, সেজন্য রাষ্ট্রীয় সকল কাঠামোর আশু সংস্কারের পরামর্শ তাদের। বিস্তারিত থাকছে রিপোর্টে। 5 আগস্ট 2024, 15 বছরের স্বৈরশাসনের ইতি টেনে বিদায় নিতে বাধ্য হয় হাসিনা সরকার। রক্তনদী মাড়িয়ে অভূতপূর্ব অর্জন বিশ্বকে দেখিয়েছে বাংলার ছাত্র জনতা মাথা নোয়াবার নয়। 8 আগস্ট দায়িত্ব নেয় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। অর্থনীতি সহ ভেঙে পড়া দেশের সার্বিক পরিস্থিতি পাল্টাতে শুরু হয় সরকারের নিরলস প্রচেষ্টা। রাজনৈতিক দল, ব্যবসায়ী প্রতিনিধি, পেশাজীবী বিভিন্ন সংগঠন, ভিন্ন ভিন্ন বৈঠকে সকলের মতামত জেনেছেন প্রধান উপদেষ্টা। নানা মত আর দেশের প্রয়োজনের মিশেলে কাজ করে যাওয়ার প্রত্যয় স্পষ্ট করেছেন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে, তারা যখনই বলবে আমরা চলে যাব। সরকারের মাসপূর্তির এই ক্ষণে বিশিষ্ট নাগরিকরা বলছেন, দেশের এই গতি ধরে রাখতে সহায়তা করতে হবে সকলকে। যে দেশের সরকার পুরো পার্লামেন্ট সহ পালিয়ে গিয়েছে, একটা বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে, সেখানে প্রেসিডেন্ট আমাদের সংবিধানের 106-এর আলোকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্স নিয়ে এই সরকার গঠিত হয়েছে, তাদের শপথ হয়েছে, সেদিক থেকে তারা বৈধ। একটা ইউনিক পার্সন আমরা পেয়ে গেছি, এটা আমাদের সৌভাগ্য। কিন্তু এখন যে লোকজন নিয়ে কাজ শুরু করেছেন, তাদের সবার কিন্তু এরকম অভিজ্ঞতা নাই, তো তাদের একটু সময় নিতে হয়েছে। এখন একটা বড় চ্যালেঞ্জ আসবে নির্বাচন কমিশন পুনর্গঠন করা, অ্যান্টি কারাপশন কমিশনটাকে পুনর্গঠন করা। তাদের পরামর্শ প্রশাসন সহ দেশের ঘুণে ধরা অংশগুলোকে দ্রুত সংস্কারের। প্রত্যেক মিনিস্ট্রি নিজের ইন্ডিভিজুয়াল মিনিস্ট্রি স্টার্ট করুক, আমার কী সংস্কার দরকার, তারপরে সেটা শেয়ারিং হোক। তখন অন্যরা বলবে না, এই আপনি যা চলেছেন সেটা না, আরও করা দরকার আছে। জনগণের জন্য যদি আপনি কোনো কাজ করে থাকেন, আইন যদি নাও থেকে থাকে, এটা ব্যারিয়ার হবে না। এই আইন নতুন করে করা যাবে, প্রেসিডেন্টের অধ্যাদেশে করা যাবে, তারপরে সুপ্রিম কোর্টের মাধ্যমে করা যাবে। এত সমর্থন নেওয়ার পরও যদি এই সরকার কাজ না করতে পারে, তাহলে দুঃখের আর সীমা পরিসীমা থাকবে না। তরুণ বিপ্লবীরা জনমানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে, তা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার। বিশিষ্টজনরা বলছেন, শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে ইতিহাসের বাঁক বদলে হোক নতুন যুগের সূচনা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও ছাত্র জনতার পূর্ণাঙ্গ বিজয়ের জন্য বরখাস্ত করতে হবে রাষ্ট্রপতিকে। একই সঙ্গে বাতিল করতে হবে বর্তমান সংবিধানকে। জনগণের সার্বভৌম অভিপ্রায় নিয়ে তৈরি করতে হবে রাষ্ট্রের গঠনতন্ত্র। এভাবেই গণ অভ্যুত্থানের অর্জন, ব্যর্থতা এবং করণীয় বিষয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেছেন বিশিষ্ট চিন্তক ফরহাদ মাঝার। পরিবর্তিত পরিস্থিতিতে তার সাথে কথা বলেছেন আমাদের সিনিয়র রিপোর্টার আলী আহমেদ।
একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তার সমাজের মধ্যে ছিল যে তারা এই ফ্যাসিস্ট শক্তির হাত থেকে মুক্তি চায়। দীর্ঘ ১.৫ দশক ধরে আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, নিপীড়ন, বঞ্চনার বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে ফ্যাসিবাদের বিরুদ্ধে। কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী আন্দোলনে। ফলে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রকাশ ঘটে গণ অভ্যুত্থানের মাধ্যমে। দেখুন কি বলছে, লোকে বলে মানে মুক্ত হয়েছে, মুক্ত দেশ, দেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয় দেশ, দ্বিতীয় বিজয়, এই যে শব্দটা ব্যবহার করছে, এর মধ্যে নিহিত রয়েছে যে জনগণ যেই নিপীড়নটা ভেতরে ভেতরে অনুভব করছিল, সেই নিপীড়ন থেকে তারা মুক্তি চেয়েছে। তার মতে বিপ্লব সম্পূর্ণ করতে হলে নিতে হবে আরও বেশ কিছু পদক্ষেপ। আমরা জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিনিধি এবং আমরা চুপ্পুকে, শেখ হাসিনা নিযুক্ত প্রেসিডেন্টকে আমরা বরখাস্ত করলাম এবং বাংলাদেশ থেকে সংবিধান আমরা বাতিল করে দিলাম এবং আজ থেকে আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্য সকলে মিলে কাজ করব। সকল রাজনৈতিক দল থেকে শুরু করে সকলে মিলে কাজ করব। তার কথা, ছাত্র জনতার এই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র অব্যাহত আছে। ইতিমধ্যেই বাংলাদেশকে বা এই সরকারকে উৎখাত করে আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী আকারে আবার প্রতিষ্ঠিত করবার চক্রান্ত চলছে। আপনারা জানেন ১৫ তারিখ থেকে ২১ তারিখে চলেছে। ভারত তো যদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় তাহলে ভারত তো শেখ হাসিনাকে রাখবার কথা না, তারা কেন রাখছে? গণ অভ্যুত্থানের বিজয়কে সুসংহত করতে জনগণের কথা শোনার আহ্বান জানান ফরহাদ মজহার। বিদ্যমান ফ্যাসিস্ট আলী আহমেদ, ২১ টেলিভিশন, ঢাকা। যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশ সরাসরি বাংলাদেশের জন্য হুমকি না হলেও উড়িয়ে না দিয়ে নিরাপত্তা জোরদারের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আবার অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস না দিয়ে নিরাপত্তাহীনতার দোহাই দিয়ে প্রচ্ছন্ন হুমকিকে আগুনে ঘি ঢালার সঙ্গেও তুলনা করছেন তারা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে শান্তিরক্ষায় ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। विश्व में शांति की स्थापना के लिए और स्वयं भारत में भी शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए। রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশি পরিস্থিতি উল্লেখ করে রাজনাথ তার দেশের সামরিক কমান্ডারদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন। इस उद्देश्य से कहा था ताकि किसी भी सूरत में हमारी शांति भंग न होने पाए। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর এমন নির্দেশনাকে চরম নিরাপত্তাহীনতা এবং প্রতিবেশী দেশের প্রতি প্রচ্ছন্ন হুমকি বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের প্রতিরক্ষা বাহিনী সবসময় বাংলাদেশের পাশে থাকবে, এরকম কিছু বললে আমরা কিন্তু মানুষের একটা যে তাদের ভিতরে যে উষ্মা এবং যে ফ্রাস্ট্রেশন সেটা হয়তো কিছুটা কম। তো এখন সেটা কি এই ধরনের কথা বলে সে আরও মানে ঘি ঢেলে দিয়েছে আগুনে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের ভূ রাজনৈতিক বলয় থাকা বাংলাদেশের জন্য বার্তাটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আমি যেটা ভয় পাচ্ছি, হোস্টেজ হয়ে গেলাম নাকি জিও পলিটিক্স, মানে ভূ রাজনৈতিক ব্যাপারের দিক দিয়ে চায়না, আমেরিকা, ইন্ডিয়া এই বলয়ে পড়ে গেলাম কিনা, সেটা আমাদের জন্য খুব দুঃখজনক হবে। প্রত্যেকটা সিগন্যালকে আমরা সিরিয়াসলি নেব এবং আমাদের প্রস্তুতি নিতেই হবে আমাদের। এটা সামরিক বাহিনীর জন্য কথা, বাট কূটনৈতিক পর্যায়ে প্রথমে এটাকে হ্যান্ডেল করতে হবে। যে কোনো হুমকি হালকাভাবে বিবেচনা না করে সব ধরনের প্রস্তুতি রাখারও পরামর্শ বিশ্লেষকদের। এটা কঠিন বার্তা এবং আমাদের প্রস্তুতিও নিতে হবে এভাবে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। জনরোষ থেকে বাঁচতে পালিয়েছেন ঢাকার ২ সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস আর আতিকুল ইসলাম। তবে পার্থক্য শুধু এইটুকু, তাপস পালান দেশ ছেড়ে আর আতিক নিজ কর্মস্থল থেকে। রাতের আধারে বহিরাগত নিয়ে আতিকের নগর ভবনে প্রবেশের জন্য থানায় জিডিও করেছে উত্তরের নগর কর্তৃপক্ষ। ঢাকার ২ নগরপিতার এমন কাণ্ডে ক্ষোভ জানিয়েছেন রাজধানীবাসী। বিস্তারিত আহমেদ অনিকের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আহমেদ রমি। 18 আগস্ট রাতে দলবল নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশান কার্যালয়ে যান অপসারিত মেয়র আতিকুল ইসলাম। লোকজনহীন অফিসে সবার সজাগ দৃষ্টি চারপাশে। ভাবটা এমন যে কেউ কিছু দেখে ফেলছে না তো। প্রথমে নিজ রুমের প্রধান দরজা দিয়ে ঢোকার চেষ্টায় ব্যর্থ হয়ে চলে যান অন্য দরজার দিকে।
আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় জনগণের ধাওয়া খেয়ে ফায়ার এক্সিট দিয়ে দলবল নিয়ে পালিয়ে যাচ্ছেন আতিক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম এই রুমে বসতেন এবং এই রুমের দরজা এটি। যেদিন সে পালিয়ে গেলেন সিটি কর্পোরেশন ভবন থেকে, এই দরজা দিয়ে তার পাশে যে ফায়ার এক্সিট গেট, সেই ফায়ার এক্সিট গেট দিয়ে তার দলবল নিয়ে আমরা যে ভিডিওটি দেখেছিলাম এই গেটটি দিয়েই কিন্তু তিনি বের হয়ে যান। এবং এই গেট দিয়ে বের হয়ে যে সিঁড়িটি দেখা যাচ্ছে, এই সিঁড়িটি কিন্তু গিয়ে নেমেছে এই বিল্ডিংয়ের যে পার্কিং আছে সেই পার্কিংয়ে। এবং এই পুরো ঘটনাটি যেই ক্যামেরায় দুটোতে সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেটি হচ্ছে এই দুটি ক্যামেরা। এই দুটি ক্যামেরাতেই ধরা পড়ে সেদিনকার আতিকুল ইসলামের পালিয়ে যাওয়ার ঘটনা। আধা ঘন্টার উপরে আতিকুল ইসলাম অবস্থান করেন নগর ভবনে। দলবল নিয়ে চুপিসারে রাতের অন্ধকারে কী কাজে এসেছিলেন তিনি তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বের হওয়ার সময় একটি কালো ব্যাগ ঘিরে উঠেছে প্রশ্ন, ঢোকার সময় ব্যাগটি দেখা যায়নি কারো হাতেই। বহিরাগতদের নিয়ে ঢোকার অভিযোগে আতিকুল ইসলামের বিরুদ্ধে করা হয়েছে জিডিও। কোশ্চেন ছিল যে রাতে কেন আসছে এবং আউটসাইডার নিয়ে কেন আসছে। মেয়রের রুমে কি কি ছিল এটা উনি জানেন আসলে, তাই না? এটা মিসিং, এটা তো আমরা অ্যাসেস করা, ওনার পার্সোনাল বিলঙ্গিংস ছিল, ওনার অফিসিয়াল কিছু জিনিসপত্র ছিল। আমরা যেহেতু জিডি করেছি সব কিছুই ওই কানেকশনে ইনভেস্টিগেশন হবে এবং সেই পুলিশের ইনভেস্টিগেশনকে আমরা ফ্যাসিলিটেট করব। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার আগেই বিদেশ পাড়ি জমান ঢাকা দক্ষিণ সিটির অপসারিত মেয়র শেখ ফজলিনুর তাপস। 3 আগস্ট বিমান বাংলাদেশের সকাল 8:30টার ফ্লাইটে সিঙ্গাপুর পালিয়েছেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ জানায় 1 আগস্ট শেষবারের মতো নগর ভবনে আসেন তাপস। এসব বিষয়ে কথা বলতে 2 মেয়রকে ফোন দিলেও ধরেননি একজনও। আমরা সবাই একসাথে বলি, 16 কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা। শেখ হাসিনার তোষামদে যত মনোযোগী ছিলেন ঢাকার 2 মেয়র, ততটাই অবহেলা ছিল নগরবাসীর প্রতি, অভিযোগ রাজধানীবাসীর। জনগণের উদ্দেশ্যে যদি কিছু করতোই তারা ভালো কিছু, তাহলে তো এইভাবে দেশ ছেড়ে পালাতো না। আমি চুরি করি নাই, আমি তো পালাই নাই, দরকার কি? আমার মনে ভয় আছে দেখে আমি পালাই গেছি। 2 মেয়রের বিরুদ্ধে দুর্নীতির যেসব অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখার দাবি সাধারণ মানুষের। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। প্রতিদিন 14 কোটি টাকা পকেটে ভরছে ডিম সিন্ডিকেট, কঠোর পদক্ষেপ দাবি ভোক্তাদের। অনিয়ম আর দুর্নীতিতে সয়লাব ঝিনাইদহ চক্ষু হাসপাতাল, অভিযোগ কর্তৃপক্ষ জেলা প্রশাসকের বিরুদ্ধে। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। ব্যবসার নামে দৈনিক 14 কোটি টাকা লুট করছে ডিম সিন্ডিকেট। ভোক্তাদের পকেট কেটে বছরে হাতিয়ে নিচ্ছে অন্তত 5,000 কোটি টাকা। বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার জোর দাবি সাধারণ ভোক্তাদের। মূল্যবৃদ্ধির জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরও সিন্ডিকেটকে দায়ী করছে। তহিদুর রহমানের রিপোর্ট। ডিমের বাজার নিয়ন্ত্রণে সরকারি চেষ্টার ফল এখন পর্যন্ত অশ্বডিম্ব। বাজার অস্থির, ভোক্তারা খুবই বেকায়দায়। খুচরা পর্যায়ে প্রতিটি ডিম কিনতে সাধারণ ভোক্তাদের গুনতে হচ্ছে 13 থেকে 14 টাকা। ডিম ডজন 160 টাকা আর আলু হলো 55 টাকা। ওই যা দাম বলে ওই দামেই নিতে হয়, যেহেতু খাইতে হবে তো নিতেই হবে। ডিমটা ঠিক থাকতেছে না, ডিমটা ওঠানামা করতেছে দাম। প্রাপ্ত তথ্য বলছে দেশে দৈনিক ডিমের চাহিদা কমপক্ষে 5 কোটি, কিন্তু উৎপাদন হচ্ছে 3.5 কোটি। প্রতিটির উৎপাদন খরচ 10 টাকা। এই হিসেবে ভোক্তা পর্যায়ে পৌঁছাতে ডিম প্রতি মূল্যবৃদ্ধি 4 টাকা। যদিও উৎপাদকদের এই হিসেবও অতিরঞ্জিত। গত 2 বছরে টাকার মূল্যমান কমেছে 38% মতো। ফিরের কাঁচামাল সহ নানা অজুহাতে উৎপাদন পর্যায়ে ডিমের দাম বাড়ানো হয়েছে প্রায় 58%। 2021 সালের জানুয়ারিতে উৎপাদন পর্যায়ে ডিমের দাম ছিল 6 টাকা 33 পয়সা। ডলারের বিপরীতে টাকার মূল্যমান সমন্বয় করলে এখন উৎপাদন পর্যায়ে ডিমের দাম 8.5 টাকার বেশি হওয়া যৌক্তিক নয়। যারা ডিমের উৎপাদন করে এবং বাজারজাত করে তারা নিজেদের মধ্যে কোনো প্রতিযোগিতা করছে না, তারা একে অপরকে সহযোগিতা করছে ডিমের দাম বৃদ্ধির জন্য, এবং এটাকে আমরা সিন্ডিকেট বলছি। এই হিসেবে উৎপাদন ও ভোক্তা পর্যায়ে পৌঁছাতে 3.5 কোটি ডিমে দৈনিক অতিরিক্ত
14 কোটি টাকা বাড়তি মুনাফা করছে সিন্ডিকেট, বছরে অন্তত 5,000 কোটি টাকা। আমি বিন্দু মাত্র সিন্ডিকেশন বা যৌথভাবে দাম ঠিক করে দাম বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়া এটা আমি দেখি নাই এবং বিশ্বাস করি না। উৎপাদক থেকে শুরু করে রিটেইলার পর্যন্ত মাঝখানে যদি আমরা 2-3টা হাতের জায়গায় 4টা হাতের জায়গায় আমরা যদি 2টা গ্রুপ পিপলের কাছে যদি নিতে পারি তাহলে এটা কমানো সম্ভব। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে কিছু অসাধু উৎপাদক ও ব্যবসায়ীর কারসাজির কারণে ডিমের দাম বাড়তি। বিভিন্ন মেসেজিংয়ের মাধ্যমে এটার দাম নিয়ে ম্যানিপুলেশনটা হয়। তো সেই জায়গাটায় আমরা আশা করি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, ওনাদের যেহেতু ম্যাজিস্ট্রেসি আছে, ওনারা যদি অধিকতর তদারকি করে তাহলে এটা ইনশাল্লাহ থাকবে। খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম 11 টাকার বেশি হওয়া অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। অনিয়ম আর দুর্নীতি যেন নিয়ম ঝিনাইদহ চক্ষু হাসপাতালে। জনবল নিয়োগে ঘুষ বাণিজ্য প্রতিবাদ করলে হুমকি, বরখাস্ত। কেনাকাটা ও সংস্কারেও জালিয়াতির গুরুতর অভিযোগ উঠেছে বিদায়ী জেলা প্রশাসক ও হাসপাতালের সহকারী পরিচালকের বিরুদ্ধে। প্রতিবাদে 11 দফা দাবি কর্মকর্তা কর্মচারীদের। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ চক্ষু হাসপাতালে জনবলের ঘাটতি পূরণে প্রয়োজন 5 থেকে 7 জন চিকিৎসক ও নার্স, কিন্তু 22 জনের বিজ্ঞপ্তি দিয়ে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয় 38 জনকে। এছাড়া হাসপাতালের সামনে শেড তৈরি, রোগীদের জন্য চশমা কেনা সহ নানা খাতে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর সদ্য বিদায়ী জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম ও হিসাবরক্ষক থেকে সম্প্রতি সহকারী পরিচালক পদে পদোন্নতি পাওয়া মিলন হোসেনের বিরুদ্ধে। মিন্টু সাহেব কমিটিতে আসার পর মিন্টু আর ডিসি, এই যে অ্যাডমিন মিলন, এই 3 জন মিলে মনে করলেন দালালি খাইয়ে, মানে টাকা খাইয়ে নতুন কয়টা স্টাফ ঢুকে 40-এর কাছাকাছি এরকম 38-40 এরকম নিয়োগ দেওয়া হয়েছে, যেগুলো উনিও দিতে পারে না। আবার হচ্ছে এটেনে অত লোকবলের দরকারও ছিল না। এদিকে হাসপাতালের 50 টাকার টিকিটের মূল্য করা হয়েছে 100 টাকা। সব ধরনের পরীক্ষা নিরীক্ষার দাম বেড়েছে 20 ভাগ। এর প্রতিবাদ করায় 2 জনকে বহিষ্কার করা হয়। লাঞ্ছনার শিকার হন এক চিকিৎসক। দুর্নীতির প্রতিবাদ সহ 11 দফা দাবি আদায়ে কর্মবিরতিও পালন করেছে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। যারা দিন মজুর খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তাদের এখান থেকে সেবা পেতে, তারা যে পর্যাপ্ত যে সেবাটা পাবে সেটা তারা পাইতেছে না। নীতি বিরোধী একটা কাজ ধরে ফেলছি বিধায় আমাকে বরখাস্ত করে রাখছিল। গঠনতন্ত্র বহির্ভূত ইচ্ছামতো পছন্দের লোককে উনি পদোন্নতি দিয়েছেন। চক্ষু হাসপাতাল সহ অন্যান্য দুর্নীতির অভিযোগে ছাত্র জনতার আন্দোলনের মুখে ঝিনাইদহ ছেড়েছেন জেলা প্রশাসক। অসুস্থতার অজুহাতে হাসপাতালে আসছেন না অভিযুক্ত মিলন হোসেনও। তবে সাধারণ সম্পাদক বলছেন, অনিয়ম দুর্নীতি হলেও কিছুই করার ছিল না তার। যত অনিয়ম দুর্নিয়ম বা দুর্নীতি যাই হোক, এই বিষয়ে আমি একেবারেই অবগত না। দুর্নীতির কথা উঠছে, এটা একেবারে দুর্নীতিমুক্ত করার আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। ঝিনাইদহ মাগুরা মহাসড়কের বাস টার্মিনাল এলাকায় গড়ে তোলা ঝিনাইদহ চক্ষু হাসপাতাল থেকে প্রতিদিন গড়ে 250 থেকে 300 রোগী সেবা নেন। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এর সাথে শেষ করছি একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি আজ, যৌক্তিক সময় নিয়ে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের পরামর্শ। বর্তমান সংবিধানকে বাতিল করার আহ্বান ফরহাদ মাঝারের, জনগণের কথা শোনার তাগিদ। রাজনাথের যুদ্ধ প্রস্তুতির নির্দেশ, প্রচ্ছন্ন হুমকি উড়িয়ে না দিয়ে নিরাপত্তা জোরদারের পরামর্শ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।